দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া আমাদের দেশের সর্বোচ্চ আর সবচেয়ে শক্তিশালী সাংবিধানিক কার্যালয়। এইভাবে সংবিধান পাল্টানো যেতে পারে না। পারে না, একদম অসম্ভব কথা। হবে না। এই ধরনের কোনো রকমের ইস্যু এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে গোটা দেশের ভাগ্য লেখা হয়, আইন বানানো হয়, সিদ্ধান্ত নেওয়া হয়। না না, এখন আর কেউ বলবে না, আর কেউ বলবে না। হ্যাঁ বলুন, আপনি বলুন। এই পরিবারটা শুধু আমাদের সালভা কলাকে অপমান করেনি, বরং এরা আমাদের সমাজের অপরাধী। এদের শুধু আমাদের গ্রাম থেকেই নয়, বরং আশেপাশের সমস্ত খাপ থেকে বহিষ্কার করতে হবে। এই জেলার মধ্যে 21টা পঞ্চায়েতকেই খবর পাঠানো হোক, আর একটা খাপ মহাসভার আয়োজন করা হোক। আমি প্রধানের সঙ্গে একমত। লালারাম আর তার পরিবারের সাথে যা হয়েছে সেটা যেন কোনোভাবেই আর না হয়। কেবলরাম আর তার ছেলে কিষান রাম আর ওদের পরিবারের সবাইকে অবশ্যই শাস্তি পেতে হবে, আর এমন শাস্তি যাতে লোকে কখনো না ভোলে। খাপ মহাসভার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর ওপর কিছু নয়, এর ওপর কেউ নয়। 13 আর 14 জুন ডাকা হবে খাপ মহাসভা। 5 জন করে দুটো দল তৈরি হবে। এই দুটো দল আশেপাশের সমস্ত গ্রামগুলোতে গিয়ে ঘোষণা করবে খাপ মহাসভার খবর আগুনের মতো ছড়িয়ে পড়া চাই। দেখে নিও কেবলরাম আর তার ছেলে কিষানকে কেমন উপযুক্ত শাস্তি দিয়ে। ওরা আমার স্মিতাকে ঠকিয়েছে, সারা জীবন পস্তাবে। যদি কথা শুনতে, তাহলে এইরকম দিন আর দেখতে হতো না। আচ্ছা আসি, ধন্যবাদ ভাই। আচ্ছা এসো ভাই, ভালো থেকো। বাবা, আমায় ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে আর পুরো পরিবারকে কষ্ট করতে হচ্ছে। না বাবা, তুই যেটা করেছিস ঠিক করেছিস। প্রত্যেক মানুষেরই নিজস্ব স্বাধীনতা থাকা উচিত। নিজের ভালো মন্দ নিজেই বিচার করাটা ভালো। নিজের জন্য চিন্তা করা আর নিজের চিন্তা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, এটা আমাদের দেশের সমস্ত নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু আমাদের দেশের সংবিধান কি সারা ভারতে কার্যকর হয়? রাজস্থানের সালুয়াকালা গ্রামে একটা ঘটনার জন্য খাপ মহাসভা ডাকা হয়েছিল, যেখানে কেবলরাম, তার ছেলে কিষান রাম আর তাদের গোটা পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা ছিল। গ্রামের অন্য একজন বাসিন্দা লালারাম এই অভিযোগ করেছিলেন যে কেবলরাম আর তার ছেলে কিষান রাম তার মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। বাস্তবে কেবলরাম আর তার ছেলে কিষান রাম লালারামের মেয়ে অস্মিতার সঙ্গে কি এমন করেছিল যার কারণে তাদের উপর 21টি গ্রাম থেকে বহিষ্কার জারি করা হয়েছিল। শুনুন, আপনার বাবা আর বেঁচে নেই, ধৈর্য রাখুন। লালারাম বাবু,
তোমার বাবা তো সারাটা জীবন খুব সুখেই কাটিয়ে গেল, এটা যেন ওর আত্মার মুক্তি হয়ে গেছে। শ্রাদ্ধের আয়োজন করো লালারাম। গ্রামের সবাইকে সেবা করালেই আত্মা তাড়াতাড়ি স্বর্গ লাভ করবে। আজ্ঞে। আরে বাবু, তোরা এদিকে শোন। জীবন, কিষান, আয়। হ্যাঁ বাবা। এনে, এটা টিফিনের সময় খাবি আর খুব মন দিয়ে পড়বি, কেমন? বুঝেছিস তো? বুঝে গেছি বাবা। যাও। বাবা, হ্যাঁ, আমি হাইওয়ে পেট্রোল পাম্পে একটা কাজ পেয়েছি, করব কি? কিসের কাজ বাবা? বাবা, ওখানে দেখাশোনা করবার কাজ, আর ওরা টাকাও ঠিকঠাক দেবে, আর আমি একটু চেষ্টা করলেই অনেক এগোতে পারবো। ঠিক আছে, তুই যখন বলছিস তখন কর। প্রত্যেক মানুষের নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। নমস্কার কেবলরাম বাবু। আরে নমস্কার দাদা, আসুন আসুন। এই যে ফটো, এতে সবকিছু লেখা আছে। শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন, তাই তো? আগে হ্যাঁ, ভাবছি যে শ্রাদ্ধানুষ্ঠানের সঙ্গেই আমার দ্বিতীয় মেয়ে স্মিতা, ওর বিয়েটাও সেরে ফেলবো। বাবার আত্মাও শান্তি পাবে। আরে এটা তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি। আমি ভাবছিলাম যে তোমার দ্বিতীয় ছেলে কিষান আর আমার মেয়ে স্মিতা, কি বলেন আপনি? এ তো খুব ভালো প্রস্তাব দাদা, খুব ভালো, খুব ভালো মানাবে দুজনকে। আপনি রাজি আছেন? আরে হ্যাঁ, নিশ্চয়ই রাজি, কেন রাজি হব না? আর তাছাড়া আপনার মেয়ে তো খুবই ভালো মেয়ে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, ঠিক আছে। मारे ससुरा जी ने कहो सोनारी नथनी लाजो, मारे ससुरा जी ने कहो सोनारी नथनी लाजो। अरे ईशो किशो बर बूटो मारे सारो जो बन लुटो, मारे गोजा ले लो छे रावण के लाजो बन बूटो। अरे रे 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 ओ बन मारो के करियो हजारी गुलरो फूले, हजारी गुलरो फूले आबा में चमके। তবে দাদা, আজ থেকে আমরা সম্বন্ধী হয়ে গেলাম। ঠিকই বলেছেন আপনি। সময় এলে ধুমধাম করে বিদায় করব। ততদিন পর্যন্ত মেয়ে আমাদের কাছে থাকবে, কোনো আপত্তি নেই তো আপনার? আরে কি বলছেন, এটাই তো নিয়ম, এতে আপত্তি করার কি আছে? তবে তো ঠিক আছে। মৃত্যুভোজ পরলোকগত আত্মীয়ের স্মরণে আয়োজিত একটা ভোজ, আর রেওয়াজ অনুযায়ী মৃত্যুভোজ উপলক্ষে একটা বিয়ে, যাতে পরলোকগত মানুষের আত্মার শান্তি পায়। লালারামের পিতার মৃত্যুভোজের সময় 12 বছরের অস্মিতার বিয়ে 16 বছরের কিষান রামের সঙ্গে ঠিক হয়েছিল। এটা 2006-এর কথা। তার আগে লালারামের মায়ের মৃত্যুভোজের সময় লালারামের বড় মেয়ে সঙ্গীতার বিয়ে দেওয়া হয়েছিল। সেটাও একটা বাল্যবিবাহ ছিল। 1929-এ চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে একটা আইন পাশ করা হয়, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট অ্যাক্ট। আর 2006 সালে একটা নতুন আইন চালু হলো, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। এই আইন অনুযায়ী বাল্যবিবাহের বন্ধনে থাকা ছেলে বা মেয়ে যদি চায়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই বিয়ে অস্বীকার করতে পারে। বাবা, 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 এই দেখো, এই দেখো রেজাল্ট দেখো, আমার নাম্বার দেখো। রোজ এখান থেকে যোধপুর কি করে যাবি কিষান? ক্লান্ত হয়ে যাবি। আরে না মা, আমি রোজ আপ ডাউন করবো না। যোধপুরে আমরা 4 বন্ধু মিলে ওখানে ভাড়ায় একটা ঘর নিচ্ছি। শোন ভাই, তুই ওখানে গিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করবি, আর টাকা পয়সার চিন্তা একদম করবি না। আর সামনের মাস থেকে আমি পেট্রোল পাম্পে কাজ করব, আর তারপর আমাদের টাকা পয়সার কোনো অভাব হবে না। হ্যাঁ বাবা, আমরা সবাই চাই যে তুই লেখাপড়া করে অনেক বড় হ, আর তোর দেখা দেখি জীবনও অনেক বড় হবে। কিরে, হবি তো? কলেজের পড়া শেষ হয়ে গেলে তুই কিন্তু ফিরে আসিস বাবা। তুই কিন্তু আবার ওখানকারই শহরের ভিড়ে হারিয়ে যাস না। যোধপুর এখান থেকে বেশি দূর নাকি? তুমি নিজের মতো একবার ডাকলেই আমি সোজা তোমার কাছে পৌঁছে যাব।
মর্নিং স্যার। গুড মর্নিং কিষান রাও। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? ভেরি গুড স্যার। গুড গুড। আর তোমার ওই সরকারি স্কুলের কাজ, মানে ওই পার্ট টাইম চাকরিটা? বেশ ভালোই চলছে স্যার, আর সেই সঙ্গে বিএড করার প্ল্যানও রয়েছে। আচ্ছা, স্যার আমার পড়াতে ভীষণ ভালো লাগে, আর আমি ফুল টাইম টিচার হতে চাই। এ তো খুব ভালো কথা কিষান রাও। একজন সেরা শিক্ষক হও তুমি, কারণ একজন ভালো শিক্ষকই সমাজের অগ্রগতির কাণ্ডারি হতে পারে। আর হয়তো এতে খুব একটা বেশি রোজগার নেই, তবে এতে কিন্তু শান্তি আছে। শিশুদের চোখে জ্ঞানের আলোক মণিমাণিক্যের থেকেও বেশি উজ্জ্বল হয়। বুঝেছি স্যার, আমি নিশ্চয়ই একদিন ভালো শিক্ষক হব। নিজের এই প্রচেষ্টাকে কখনো ছেড়ো না। এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় বাবা। এই মূল্যবৃদ্ধির বাজারে চারিদিকে বিভিন্ন রকম সুযোগ এসেছে। প্রাইভেট কোচিং ক্লাসেস, টিউশনস। একদিকে থাকবে তোমার চাহিদা আর অন্যদিকে থাকবে তোমার নীতি। কিন্তু একটা কথা মনে রেখো, নিজ গুণে সঠিক জীবিকা নির্বাহ করা একজন মানুষের কাজ, কিন্তু সততা আর স্বাধীনতা মানুষের সহজাত ধর্ম। এ দুটোই তার অধিকার আর কর্তব্য। এ দুটোর সাথে কখনোই আপোষ করো না। তুমি তোমার জীবনকে কিভাবে গড়বে সেটা একান্ত তোমার সিদ্ধান্ত, তোমার নিজের অধিকার। পরিস্থিতি যেন বিভ্রান্ত না করে। 3 বছর কলেজে পড়ার সময় এডুকেশন কিষানের জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি অনেক বদলে দিয়েছিল। কোনটা ঠিক আর কোনটা ভুল এখন সে মডার্ন আর প্রগতিশীল চিন্তাভাবনার দ্বারা বিচার করছিল। কিন্তু এই সিদ্ধান্তগুলো সাধারণত ধন্ধে পড়ে যায়, আর এই ধন্ধ নির্ভর করে কখনো পরিস্থিতির উপর, কখনো ঐতিহ্যের উপর। মাওলা মাওলা। আরে কিষান, কি হয়েছে? সকালবেলা থেকে এরকম দুঃখী স্ট্যাচু হয়ে বসে আছিস কেন? কি হয়েছে? না রে ভাই, কিছুই হয়নি। কিছু তো হয়েছে, আমার কাছে লুকাবি? বল কি হয়েছে? আরে না রে ভাই, তেমন কিছুই হয়নি। আরে তেমন কিছু হয়নি মানে? বিএডে মেরিট লিস্টে আছিস তুই, আর সেই জন্যই বিনা ডোনেশনে ভর্তি হতে পেরেছিস। অলরেডি সরকারি স্কুলে পড়াচ্ছিস, ওখানে পার্মানেন্ট হবি। ওদিকে গ্রামে মা বাবাও খুশি। আরে আর কি চাই? আর যেভাবে তুই মুখ ঝুলিয়ে বসে আছিস না, তার তো মানে একটাই দাঁড়ায়। কি এর মানে? কি? কন্যা, মেয়ে। ইংরেজিতে বলবো গার্ল। তুই নিশ্চয়ই প্রেম টেমে চক্করে পড়েছিস ভাই। केसरिया बालम आवोले पधारो मोरे देश जी, पधारो मोरे देश जी। তুমি তো একদম আমার মনের কথাই বলে দিলে। সামনে শ্রাবণ মাসে আমাদের সঙ্গীতার বিদায়। যদি একসাথে স্মিতারও হয়ে যায় তাহলে তীর্থ করতে যাব। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, তাই না? কত বড় হয়ে গেছে আমার মেয়েটা। নমস্কার কেবলরাম বাবু। আরে দাদা, অনেক দিন পরে, কেমন আছেন? হাসুন হাসুন। আরে দাদা, আপনার বড় ছেলে তো পেট্রোল পাম্পে খুব ভালো কাজ করছে। হ্যাঁ, ঠিকই বলেছেন দাদা। আবার যবে থেকে বাবা হয়েছে তবে থেকে আরো মন দিয়ে কাজ করছে। আর শুনেছি আমাদের কিষানও অনেকটা উন্নতি করেছে। দাদা, সব আপনাদেরই আশীর্বাদে। বিএড করছে আর তার সাথে সাথে সরকারি স্কুলে চাকরিও করছে। খুবই ভাগ্যবতী আমার মেয়ে স্মিতা। দাদা, আমি ভাবছিলাম যে বছরে বিদায়টা হোক, আপনি কি বলেন? হ্যাঁ, ঠিকই বলেছেন দাদা। তবে বিএডটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে ভালো হয়। ও গ্রামে ফিরে এলে নিজের দায়িত্বটাও বুঝতে পারবে। আপনার কথা একেবারে সত্যি, কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব হয় করবেন। মেয়েটারও বয়স হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সংসারের হাল ধরবে সেটা সবার জন্যই ভালো হবে। হ্যাঁ, কথাটা আপনি ঠিকই বলেছেন। ব্যাস, বিদায়ের কথাই বলতে এসেছি। আপনাদের তারিখ পাকা হয়ে গেলে আমায় জানিয়ে দেবেন। ঠিক আছে, নমস্কার। কিষান, তোর বাবার সাথে কথা হয়েছে? সব কথা হয়নি, আমি আরেকটু সময় চেয়েছি। ভাই, কথা এড়িয়ে গেলে সমস্যার সমাধান হবে না। আরে ভাই, আমি বুঝতেই পারছি না কথাটা কি করে বলবো। এখন এই ব্যাপারটা শুধু আমার ইচ্ছে নয়, এটা পুরো গ্রাম আর সারা সমাজের ব্যাপার। তখন ওর বয়স মাত্র 12 বছর ছিল, আর আমি 16 বছরের, মানে বাচ্চা ছিলাম। আর এই 4 বছরে কত কি পাল্টে গেছে, এটা কি করে বোঝাবো ওদের? কিষান, যেভাবেই বোঝা, একদিন না একদিন তো তোকে বোঝাতেই হবে, তাই না? এটার জন্য তো সারা জীবন অপেক্ষা করতে পারিস না। আমি নিজের জন্য চিন্তা করছি না রে ভাই, আমার তো শুধু মা বাবা আর ভাইদের জন্য চিন্তা হয়। ওরা কি ভোগ করবে
আর কি কি সহ্য করতে হবে ওদের। কি বললো তোমাকে কিষান? ও তো কিছুই বলছে না, এই ব্যাপারটাকে ও তো শুধু এড়িয়ে যাচ্ছে। বাবা, আমাদের কিষান আবার পাল্টে যায়নি তো? আমি তো আগেই বলেছি, ছেলেকে শহরে পড়তে পাঠালে শহরের হাওয়া লাগবেই লাগবে। হয়তো ও কোনো শহরের মেয়ের চক্করে পড়েছে, ওই ওর মাথাটা খারাপ করেছে। দেখো, তুমি ভুল ভাবছো। যদি তেমন ব্যাপার হতো ও আমাদের নিশ্চয়ই জানাতো। আরে এক্ষুনি তো বললে ও তোমার সব কথা এড়িয়ে যাচ্ছে, কোনো কিছুই বলছে না। আরে শোনো না, তুমি কথা বলো ওর সাথে। চুপ করে থাকলে আরো খারাপ হবে। আমি জানি উনি ওর সাথে কথা বলবে না। এই মহেশ, এবার তুই বোঝা কিষানকে। ও যদি একটু ভুল করে না, তাহলে আমাদের 7 পুরুষকে ভুগতে হবে। হ্যাঁ। দেখ ভাই, বাড়িতে সবাই খুব চিন্তায় আছে। মা, বাবা, এমনকি তোর শ্বশুর মশাই 10 বার এসে কথা বলে গেছেন ওই ব্যাপারে, যে বিদায় কবে হবে, কবে মেয়েকে নিয়ে যাবে। আর তুই এখানে চুপচাপ বসে আছিস। দাদা, আমি কিছু বুঝতে পারছি না, কি বলবো, কিভাবে বলবো। কোনো মেয়েটের চোখ করেছে নাকি? না দাদা। তাহলে কি ব্যাপার? আমার এসব ঠিক মনে হচ্ছে না দাদা। কি কি ঠিক মনে হচ্ছে না? এই ছোটবেলার বিয়ের ব্যাপারটা আমার ভাবার জন্য একটু সময় চাই দাদা। আরে ভাই, এতে এত ভাবার কি আছে? তোর বিয়ে হয়ে গেছে স্মিতার সাথে। আরে ও আমাদের বাড়ির বউ আর তোর স্ত্রী। দেখ ভাই, কথা শোন, বাড়ি ফিরে আয়, জেদ করিস না। দেখ, বিদায় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দাদা, বিয়েটা ছোটবেলায় হয়েছিল, তখন আমি আমার ইচ্ছেটাও বুঝতাম না। আর এখন বড় হওয়ার পরে তুই সবকিছু জেনে গেছিস না? বাড়ির লোকেদের সিদ্ধান্ত মানছিস না। সিদ্ধান্তটা বাড়ির লোকের ছিল, সেজন্যই এত ভাবছি। দেখ ভাই, বাবা ওনাদের কথা দিয়ে দিয়েছেন, আর তুইও তো 7 পাক ঘুরেছিলি আর কপালে সিঁদুর দিয়েছিলি। আরে ও তোর বউ, আর এর মধ্যে কিছুই বদলাবে না রে ভাই। আমি তোর সামনে হাত জোড় করছি। না দাদা। দেখ ভাই, এমন কোনো কাজ করিস না যার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যায়, আর সাথে সাথে আমাদের সকলের জীবনটা নষ্ট হয়ে যায়। মা, দিদি, তবে দাদা, এবার আপনার বৌমা স্মিতার পালা। হ্যাঁ, সেটা আমি জানি। আপনি এখনো বিদায়ের তারিখটা আমাদের জানাননি। আসলে ব্যাপারটা হলো দাদা, কিষান তো বিএড করছে, ওটা শেষ হতে আরো 1 বছর লাগবে। আরো 1 বছর? দাদা, একটু বেশি দেরি হয়ে যাবে না? আমি বলছিলাম যে বিদায়টা হয়েই যাক। আপনি কিষানকে বলে দিন যে পড়াশোনা কাজবাজ বন্ধ করার প্রয়োজনই নেই, শুধু একবার স্মিতার বিদায়টা হয়ে যাক। ও বরং আপনার বাড়ি গিয়ে কিষানের অপেক্ষা করবে, ব্যাস। হ্যাঁ ঠিক আছে, ওকে বলে দেখি। কেবলরাম বাবু, আপনি চোখের দিকে তাকাচ্ছেন না। না না দাদা, সেরকম কোনো ব্যাপার নয়। আমি আজকেই কথা বলবো ওর সঙ্গে। হ্যাঁ। কিষান নিজের দ্বন্দ্বের সম্মুখীন হওয়ার বদলে তার থেকে পালাচ্ছিল। তার বাবা কেবলরামও সত্য জানার চেষ্টা করার বদলে কথাটা এড়িয়ে যাচ্ছিলেন। দুজনেই এই কথাটা খুব ভালোভাবেই জানতেন যে খুব শীঘ্রই তাদের এই সমস্যার সমাধান করতে হবে, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মনে মনে দুজনেই জানতো যে সেই দিন খুব দূরে নয় যেদিন বিস্ফোরণটা হবে। আর শুরুটা হলো মেয়ের বাবা লালারামের দিক থেকে, যে নিজের ধৈর্য হারাচ্ছিল। জানি না কি ভাবে ওরা নিজেদের। ওদের এসব নাটক অনেক হয়েছে। আজ তো আমি তারিখ পাকা করেই আসবো। কেবলরাম বাবু, মনে হচ্ছে আপনি আমায় ঠকাচ্ছেন। আরে না না দাদা, আপনাকে আমি ঠকাতে যাব কেন? আপনি শুধু একবার আমার কথাটা শুনে নিন। আমি আপনার সম্বন্ধী, তার উপরে মেয়ের বাবা। আপনার কথা তো শুনতেই হবে, কিন্তু সবার আগে আমি আমার মেয়ের বিদায়ের তারিখটা পাকা করতে চাই, তাও আজ আর এক্ষুনি। আমি এখনো পর্যন্ত ঠিক করে উঠিনি। আচ্ছা,
তাও আপনি বলছেন যে আপনি আমায় ঠকাচ্ছেন না। সারা গ্রামের সামনে, পুরো সমাজের সামনে আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করেছিল। সে ওর স্ত্রী আর আপনার বৌমা। যবে থেকে কিষান শহরে পড়তে গেছে তবে ও শহরে পড়তে নয়, বদলাতে গেছে। ওর মাথা ঘুরে গেছে। কিন্তু আপনি হলেন ওর বাবা, আপনি তো বুদ্ধিমান, আপনি ওকে বোঝাচ্ছেন না কেন? সময় কিন্তু চলে যাচ্ছে কেবলরাম বাবু। আমার আরো একটা মেয়ে আছে যাকে আমাকে বিয়ে দিতে হবে। দূরে দূরের অনেক গ্রামে এই নিয়ে কথা হচ্ছে যে লালারামের মেয়ে স্মিতার বিদায় কেন এখনো হচ্ছে না। ওর মধ্যে কি খুঁত আছে? বদনাম হওয়ার মানে বোঝেন কেবলরাম বাবু? চুপ করে আছেন কেন? বলুন কেবলরাম বাবু, বলুন। যদি আপনার চুপ করে থাকাটাই আপনার জবাব হয়, তাহলে আমার একটা কথা শুনে রাখ কেবলরাম, তাহলে আমার জবাবটা তোদের সবাইকে চুপ করিয়ে দেবে সারা জীবনের জন্য। স্বাধীনভাবে চিন্তা, ফ্রি থিঙ্কিং, এটা একটা সিদ্ধান্ত, একটা খুব পুরনো তত্ত্ব। আজ থেকে 2500 বছর আগে গৌতম বুদ্ধ বলেছিলেন যে লিখিত শব্দ, নিয়ম, গুজব আর প্রবচন, এই সব কিছুর থেকে বড় হলো মানুষের বিবেক আর তার বুদ্ধি। কোনো কথাকে এজন্য মেনে নিও না যে সেটা বইয়ের মধ্যে লেখা রয়েছে, আর কোনো কাজই এই জন্য করো না যে ওটা নিয়ম অথবা রীতিনীতি। সমস্ত চিন্তা এবং কাজকে নিজের জীবনে ব্যবহার করো, আর যদি তখন মনে হয় যে ওই কাজটা করলে তোমার আর তোমার সমাজের মঙ্গল হবে, তাহলে নিশ্চয়ই সেটা করো। কিন্তু তোমার চেতনা যদি তোমাকে সেই কাজটা করতে বারণ করে, তাহলে সেটাকে নির্ভয় অস্বীকার করো। স্যার, চেতনা মানে কি স্যার? চেতনা চেতনা মানে হলো তোমার নিজের মনের আওয়াজ। সেটা তোমাকে বলে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল। বাবা, আমি এই বিয়েটা মানি না। কেন? কারণ সেটা আমার ইচ্ছেতেও হয়নি আর স্মিতার ইচ্ছেতেও না। তবে আমার আর লালারাম বাবুর ইচ্ছের কোনো মূল্যই নেই। হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত ভুল। আমি স্মিতা সম্পর্কে কিছুই জানি না, আর না স্মিতা আমার সম্পর্কে কিছু জানে। ও শুধু এটাই জানে যে তুই খুব তাড়াতাড়ি গিয়ে ওকে নিয়ে আসবি। তাছাড়া তোর মাকেও তো আমি বিয়ের আগে একদমই চিনতাম না। তাছাড়া তোর দাদা মহেশ, সেও তো তোর বৌদিকে চিনতো না। তোমরা সুযোগ পাওনি বাবা, আর না দাদা বৌদি সুযোগ পেয়েছিল। জানার দরকারটা কি আছে রে? হ্যাঁ, একসাথে থাকলে একে অপরকে চেনা যায়, সুখে দুঃখে। আর বিয়ে ছাড়া সেটা তো সম্ভব নয়। তাছাড়া স্মিতা এত ভালো মেয়ে, এত সুন্দরী, ওর মধ্যে খারাপটা কি? বাবা, কথাটা স্মিতার গুণের বা আমার গুণের নয়, ব্যাপারটা হলো ইচ্ছের। আর আমার ইচ্ছে হলো এই যে আমি স্মিতার সাথে সারা জীবন কাটাতে চাই না। তাহলে তুই কার সঙ্গে সারা জীবনটা কাটাতে চাস? হ্যাঁ, জানি না বাবা, কিন্তু এমন কোনো একটা মেয়ে যে পড়াশোনা জানে, যার নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে। ওসব দিয়ে সংসার চালানো যায় না রে। যাকে শুধু এইটুকুনি জেনে রাখ, সারা সমাজের সামনে তুই আর স্মিতা স্বামী আর স্ত্রী। তুই এখন বেঁকে বসলে আমাদের মাথা হেঁট হবে, অনর্থ হয়ে যাবে। বাবা, বাল্যবিবাহ আইনত অপরাধ, গুরুতর অপরাধ। আর একটা গুরুতর অপরাধ কিভাবে নিয়ম হতে পারে? আইন আমাকে আর স্মিতাকে এই অধিকার দিয়েছে এই বেআইনি বিয়েটাকে অস্বীকার করার। বাবা, এবার তুমিই বলো, আমাদের দেশের আইন বড় না এই চলে আসা বেনিয়ম? বাবা, যুগটা অনেক বদলে গেছে, আমরা যুগের সঙ্গে কেন চলছি না? বাবা, তুমি সত্যি করে বলো, আমি কি ভুল বলছি? হ্যাঁ, তুই ভুল বলছিস। তোর এই জেদ অনেকগুলো জীবন নষ্ট করে দেবে। আর আমার ইচ্ছের কোনো দাম নেই। নিয়ম বড় না মনুষ্যত্ব? নিজের প্রাণ বড় নাকি সমাজের এই মিথ্যে অহংকার? সত্যি করে বলো বাবা। সত্যি তো এটাই কিষান, যে সারা সমাজের সামনে তুই স্মিতাকে বউ বলে মেনেছিলিস। আর আমি এই নিয়মের বিরুদ্ধে যেতে পারবো না, চাইলেও পারবো না। ওরা আমাদের শেষ করে দেবে। বাবা, আইন আমাদের রক্ষা করবে। দেখ বাবা, তোর এই পড়াশুনোকে, তোর ভাবনা চিন্তাকে আমি সম্মান করি। তুই ক্লাসে যা পড়াচ্ছিলিস আমি শুনেছি, গর্বে বুক ফুলে গেছে। কিন্তু স্কুলের পড়া বাস্তব জীবনে কাজে আসে না। 2 আর 2 সবসময় 4 হয় না। এই পড়াটা তুই যত তাড়াতাড়ি শিখবি ততই আমাদের পক্ষে ভালো। আর একটা কথা মনে রাখবি, আইন থাকে বইয়ের পাতার ভিতরে, আর আমাদের জীবন থাকে খাপ পঞ্চায়েতের মুঠোর মধ্যে। বুঝেছিস? যে নিয়মটা এত বছর ধরে চলে আসছে, তার তো কোনো একটা কারণ আছে। আর এতে ভুল কিসের? গ্রামের এক প্রবীণ ব্যক্তির শ্রাদ্ধের দিন হয়েছিল এই বিয়েটা। এই বিয়েকে অস্বীকার করা মানে ওনার আত্মাকে অসম্মান করা। অসম্মান আমি করছি না,
আর কাউকে অপমানও করতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাইছি যে আমার ছেলে কিষান লেখাপড়া শিখেছে। ও নতুন যুগের ছেলে, এই প্রজন্ম নতুন কিছু শিখছে, ভালো কিছু শিখছে। আমি তো শুধু এটাই বলতে চাইছিলাম যে যে এটা পালন করতে চায় পালন করুক, আর যে পালন করতে চায় না তাকে ছেড়ে দেওয়া হোক। এইভাবে তাকে শৃঙ্খলে বাঁধা ঠিক হবে না। শৃঙ্খল? শৃঙ্খল? আমি তো ভেবেছিলাম লেখাপড়া করে তোর ছেলেরই শুধু মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু এখন তো মনে হচ্ছে যে তোর মাথাটাই গেছে। 4টে ইংরেজি অক্ষর আর 1000 বছরের নিয়মের কোনো তুলনা হয় না। আমাদের পূর্বপুরুষরা মূর্খ ছিলেন না যে বংশ পরম্পরায় ওই নিয়ম কানুনগুলো আমাদেরকে দিয়ে গেছেন। তুই স্বইচ্ছায় লালারাম বাবুর মেয়ের বিয়েতে রাজি হয়েছিলি কিনা? হয়েছিলাম। তাহলে নিজের কথা রাখ আর 1 সপ্তাহের মধ্যে বিদায় করিয়ে নে। আর যদি না করিস তাহলে কিন্তু কিচ্ছু ঠিক থাকবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। লালারাম বাবুর সঙ্গে আমি কথা বলবো, ওনাকে বোঝাবো। হ্যাঁ তাই তো, সারা পৃথিবীকে বোঝানোর মতো বুদ্ধি তুই যোধপুর থেকে নিয়ে এসেছিস, আর আমরা তো সবাই মূর্খ। সারা গ্রাম অজ্ঞানের অন্ধকারে ডুবে আছে, আর তুই জ্ঞানের আলো জ্বালাতে এসেছিস। তুই তো বিপ্লব আনতে চাস না? মা, আমি কোনো বিপ্লব টিপ্লব আনতে চাই না। আমি তো শুধু এরকম একজন স্ত্রী চাই যে পড়াশোনা জানে, যে আমায় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, প্রকৃতার্থে অর্ধাঙ্গিনী হবে। মা, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, কোনো ভয়ের মধ্যে নয়। এই ভাই, জীবন তো অনেক পরের কথা। তুই একটা কথা বল, তোর শ্বশুর তো এই শিক্ষাকে কোনো মর্যাদাই দেয়নি, তোর কোনো কথাই তো শোনেনি। তাহলে কি করবি তুই? বল, কি করবি এখন? কিষান, তুই যা ভালো বুঝিস তাই কর। তোর কথা হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু কথাটা তো সত্যি, কঠিন সত্যি। বাবা, আমি এই সমস্ত নিয়মকানুন মানি, সেই সঙ্গে এটাও মানি যে মন থেকে এগুলোকে মানা উচিত, কিন্তু জোর করে নয়। তোর নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর আছে, সকলেরই থাকা উচিত। শোন রে বাবু, তুই হলি আমাদের বাড়ির জামাই, তাই তোর সঙ্গে এখনো ভালোভাবে কথা বলছি। এই যে তোর জ্ঞানের ভান্ডার না, গিয়ে অন্য কোথাও খুলবি। তুই শুধু আমাকে এটুকু বল যে কবে নিয়ে যাবি তুই নিজের বউকে। লালারাম বাবু, ও তো আপনার মেয়ে, ওকেও তো নিজের ইচ্ছে মতো ওর জীবনটা বাঁচার অধিকার দিন, আর সঙ্গী বাছার। কারণ আমি এই বিয়েটাকে একেবারেই মানি না, আর আপনার মেয়ে কোনো দিনই আমাদের বাড়ির বউ হবে না। না, এটা হতেই পারে না। আরে এটা তো হয়েইছে। কেবল রাম আর কিষান রাম তো সীমা ছাড়িয়ে গেছে। আজকে এরা দুজন, কালকে না জানি কত লোক জুটে যাবে। তখন বিদায়ী হওয়ার পরও মেয়েদের বাপের বাড়ি পাঠিয়ে দেবে। এই বাপ বেটা দুজনকেই উপযুক্ত শিক্ষা দিতে হবে। এভাবে কেউ নিয়ম ভাঙতে পারে না, এভাবে তো গ্রামের অমঙ্গল হবে।
আমি একাই যাব বাবা। না ভাই, আমি যাব তোর সাথে, চল। না, শুধু আমি আর কিষান যাব, অন্য কেউ যাবে না সঙ্গে। বাড়ি থেকে কেউ বেরোবে না, কথাটা শুনেছ? আমাকে তো বলা হয়েছিল যে 25,000 টাকা জরিমানা দিতে হবে, সেটা সঙ্গে করে এনেছি। আর আমি তো আগেই বলেছিলাম যে স্মিতার সঙ্গে হওয়া বাল্যবিবাহটা আমি খারিজ করতে চাই। লালারাম পয়সা চায় না, ও চায় যে ওর মেয়ের বিদায়টা হয়ে যাক, আর তোমাদের পরিবার ওকে বাড়ির বউ করে নেয়। কিন্তু আমি তো রাজি নই। 6 বছর আগে ওর বাবা আমায় কথা দিয়েছিল, আর আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম আপনাদের সবার সামনে। বাল্যবিবাহ হয়েছিল। নাবালক তোমরা ছিলে, বিয়েটা আমাদের 2 পরিবারে হয়েছিল। আরে দাদা, এটা তো প্রথমবার হচ্ছে না, ছোটবেলার বিয়ে তো ভাঙেই। আপনি টাকাটা নিয়ে নিন আর ব্যাপারটাকে এখানেই শেষ করে দিন। আর 25,000 টাকা দেওয়ারও কোনো মানে হয় না, কারণ বাল্যবিবাহ আইনত অপরাধ, আর আইনের চোখে এই বিয়েটা বিয়ে নয়, একটা অপরাধ। আর আপনারা সকলেই অপরাধী, কারণ আপনারা এই বিয়েতে যোগ দিয়েছিলেন। আমাদেরকে আইন শেখাচ্ছিস? আইন শেখাচ্ছিস আমাদের? বিয়ে খারিজ করতে চাইছিস তুই? তোদের জরিমানা দিতে হবে পঞ্চায়েতকে, আর তাও 25,000 নয়, 6 লাখ, 30,000 আরো, ব্রাহ্মণদের খাইয়ে তোদের পাপ মুক্তি করার জন্য। পাপ? আমি তো কোনো পাপ করিনি। কিন্তু আমাদের কাছে তো অত টাকা নেই, শুধু 25,000ই আছে। যে কোনোভাবে তোমাকে জোগাড় করতেই হবে কেবল রাম, টাকা তো তোমাকে দিতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। পুলিশের কাছে যেতে পারি তো, সেটা থেকে তো আমায় কেউ আটকাতে পারবে না। সংবিধান পাল্টানো যেতে পারে না। এই ধরনের কোনো রকমের ইস্যু নিয়ে আমরা এইভাবে সংবিধান পাল্টানো অসম্ভব কথা। এই ধরনের কোনো রকমের ইস্যু নিয়ে আমরা এইভাবে বলতে চাইছি। শুনে রাখ, তোদের পাপ মুক্তির এটাই একমাত্র উপায়। এতে সই করো কেবল রাম। আমরা কোনো কাগজে সই করব না। এতে কি হবে? এ দিয়ে তো আমাদের সম্মান ফিরে আসবে না। আমার মেয়ে তো শেষ হয়ে গেল, আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। শুনে রাখ, তুই আর তোর এই শহর ফেরত ছেলে পঞ্চায়েত প্রধানের এই জুতোগুলো মাথায় নিয়ে সারা গ্রামের কাছে ক্ষমা চাইবি। নিয়ম ভাঙার শাস্তি এবার শুরু হলো। এই দৃশ্য দেখে আপনার ঘৃণা হয়ে থাকবে, কিন্তু এটা আমাদের দেশের 2012 সালের একটা জলজ্যান্ত সত্য ঘটনা। সালুয়াকালা গ্রামে একটা পরিবারকে ভয়ঙ্কর কষ্ট দেওয়া হয়েছিল, শুধু এই জন্য কারণ ওই পরিবার মধ্যযুগীয় পরম্পরার বিরোধিতা করেছিল, বাল্যবিবাহ প্রথার বিরুদ্ধে সরব হয়েছিল। বাল্যবিবাহ, যেটা আমাদের আইনেও একটা গুরুতর অপরাধ, আর এই পরিবারকে অত্যাচার কে করছিল? ওই গ্রামেরই পঞ্চায়েত, ওই গ্রামেরই খাপ। সমাজের এই সেলফ অ্যাপয়েন্টেড ঠিকাদাররা নিজেদের মর্জির মালিক। নিজেদের ইচ্ছে মতো তারা উল্টোপাল্টা অকারণ ফতোয়া জারি করে, অন্যায় সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তগুলোকে কার্যকর করে, যেমনটা সালুয়াকালা গ্রামে হলো। আর আশ্চর্যের ব্যাপার হলো, এখানে কিছুই লুকিয়ে চুরিয়ে হয় না। এই লোকগুলো সকলের সামনে সরকার আর প্রশাসনের নাকের ডগায় নিজেদের নির্মম কাজকর্ম করে থাকে। কিষান রাম আর তার বাবা কেবল রাম একটা পুরনো মধ্যযুগীয় পরম্পরা ভাঙার সাহস দেখিয়েছিল, আর সেই কারণে খাপ তাদের শত্রু হয়ে উঠল। এই বাবা ছেলে আর তাদের পরিবারকে এই শত্রুতার কি মূল্য দিতে হলো? কষ্টের মাত্রা কতটা চরমে পৌঁছলো? নিষ্ঠুরতা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল? এই সমস্ত কিছু আমরা দেখব কাল এই সময় এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।